নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। শনিবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেদন করেছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। মুর্শিদাবাদে এই অশান্তি, তার জেরে তার এই আবেদন। তিনি রাজ্যে শান্তির আবেদন করেছেন এবং শান্তির আবেদন করতে গিয়ে তিনি যেমন একদিকে রাজ্যবাসীকে বলেছেন শান্ত থাকতে, চোখ কান খোলা রাখতে, আবার একই সঙ্গে তিনি কিন্তু সরাসরি বিজেপি এবং আরএসএস এর ওপর তিনি দায় চাপিয়েছেন। এই প্রথমবার তিনি মুর্শিদাবাদে অশান্তির জন্য আরএসএস কে দায়ী করেছিলেন। এর আগে বিজেপিকে করেছিলেন, উনি বিএসএফ কে দায়ী করেছিলেন, উনি বলেছিলেন বিএসএফ ঢিল ছোড়াচ্ছে, বিএসএফ লোক ঢোকাচ্ছে। এবার তিনি যেটা বলছেন আপনারা আমার স্ক্রিনে দেখতেও পাবেন। আমি প্রথম কথাটা একটু পড়ে দিই। সেখানে বলছেন, প্রিয় বন্ধুগণ, বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আগে আরএসএস এর নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলেছে তার মূলে তারাও আছে। প্ররোচনার সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়া পরিপ্রেক্ষিতে এরা ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য। এরা ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলতে যায়। এ খেলা বিপজ্জনক। এইসবের প্রতিক্রিয়ায় আমি একটি আবেদন করতে চাই। আমি জন্মেছি, বড় হয়েছি পশ্চিমবঙ্গে। বাংলা আমার মাতৃভূমি, দেশ আমার ইন্ডিয়া, ভারতবর্ষ। আমি আমার দেশকে ভালোবাসি, আমার রাজ্যকে ভালোবাসি। আমার তৃণমূল স্তরে আছে যে জেলা থেকে, ব্লক থেকে, গ্রাম, আমি তাদের সবকিছু দিয়ে ভালোবাসি। এই ভালোবাসা থেকেই আমার এই আবেদনপত্রে যেটা বলা হয়েছে, দয়া করে ধীর এবং শান্ত থাকুন। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি, তাদের রুখবই। দাঙ্গার পেছনে আছে যে দুর্বৃত্তরা, তাদের কড়া হাতে দমন করা হচ্ছে। সেই সঙ্গে পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও আমাদের এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে আরো পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহনশীল হতে হবে, সহমর্মী হতে হবে। এরপরে উনি যেটা লিখেছেন যে অন্য রাজ্যে কিভাবে হচ্ছে, মণিপুর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এসবের ওখানে বলা হচ্ছে মিছিল করতে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই। অন্যদিকে মণিপুর, সেখানে বহু মাস ধরে আগুন চলছে, সেখানে শত শত মানুষ নিহত হয়েছেন। এবার তারপরে উনি যে অ্যাকশন নিচ্ছেন সেটা করতে গিয়ে বলেছেন দুজন পুলিশ অফিসারকে পর্যন্ত সরানো হয়েছে। সেটা উনি সেখানে উল্লেখ করেছেন যে তিনি কড়া পদক্ষেপ নিচ্ছেন এবং সেটা বলেছেন যে মনে রাখবেন, দাঙ্গা যারা ঘটায় তারা হিন্দুও নয়, তারা মুসলমানও নয়। দাঙ্গা ঘটায় দুর্বৃত্তরা। সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। দেখুন, এটা আমি আবারও বললাম, মুখ্যমন্ত্রী তার দিক দিয়ে যে উদ্যোগ নিয়েছেন বা শান্তি ফেরানোর কথা, সেটা স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর দিক দিয়ে তার কাজ করছে। কিন্তু এটা মুখ্যমন্ত্রীর যত না আবেদন, তার সঙ্গে অনেক বেশি মিশে আছে হচ্ছে রাজনীতির আবেদন। কারণ উনি মুখ্যমন্ত্রী এতে দিয়েছেন, কিন্তু একই সঙ্গে বিজেপিকে দায়ী করেছেন পুরোটাই। যেটা উনি মঞ্চে বলেন সেটাই এবার আবেদনে তাকে করতে হয়েছে। কিন্তু আমার আজকে যেটা নিয়ে প্রশ্ন বা যেটা নিয়ে প্রতিবেদন, মুখ্যমন্ত্রীর যে আবেদন, তার উপর কিন্তু কি মুর্শিদাবাদের মানুষ, রাজ্যের মানুষ কি আস্থা রাখতে পারবে? ওখানে মানুষ কি নিরাপত্তার অভাবের পরে বোধ করবে, না মুখ্যমন্ত্রীর কথায় আবার পরিস্থিতি একদম সেখানে শান্ত হয়ে যাবে? ওখানে যারা হিন্দুরা, যারা ঘর ছাড়া হয়েছে, যারা এখন আতঙ্কে কাটাচ্ছে, তারা আতঙ্ক থেকে বেরিয়ে আসবে? আমার মনে হয় সেটা একেবারেই মুখ্যমন্ত্রীর এই একটা বার্তার ফলে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম টু অ্যাক্ট। কি অ্যাক্ট? প্রথমত, শুধুমাত্র দুজন পুলিশ অফিসার বা কিছু পুলিশ অফিসারকে সরালেই হবে না। আজকে এই যে এটা তো শুধুমাত্র, এটা তো একটা নিছক দাঙ্গা নয়। দাঙ্গা তো দুটো ধর্মের মানুষের, দুটো কমিউনিটির মধ্যে হয়। এখানে তো শুধুমাত্র হিন্দুদেরই মারা হলো, বেছে বেছে ঘর টার্গেট করে সেখানে মারা হয়েছে। তাদের শুধু মারা হয়েছে নয়, তাদের বাড়ি লুটপাট করা হয়েছে। এখনো অনেকে মালদাতে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। মূল যেটা, সেটা এই যে আজকে এই পরিস্থিতি, আজকে যে এই নিধনযজ্ঞ হলো, আজকে যে লুটপাট হলো, সেখানে দাঁড়িয়ে
কাদের উস্কানিতে হলো? এটা ঠিকই দুর্বৃত্তদের করেছে। এই দুর্বৃত্তদের কারা নামালো? কোন উস্কানির ফলে হলো? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেটা একদম প্রধান জায়গা। রাজ্যের এক মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, তিনি সরাসরি উস্কানি দিয়েছেন। কলকাতায় এসে তিনি রাস্তা অবরোধ করার কথা বলেছেন, জেলার অবরোধ করার কথা বলেছেন, কলকাতা স্তব্ধ করে দেওয়ার কথা বলেছেন। তারপরেও কিন্তু এই মন্ত্রীর বিরুদ্ধে আমি দেখিনি কোনো ব্যবস্থা নেওয়ার কথা। আমরা দেখছি ধুলিয়ান পুরসভার যে চেয়ারম্যান, তিনি রাস্তায় নেমেছিলেন এবং ওখানকার লোকেরা বলছেন তিনি এই দাঙ্গায় উৎসাহ দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিয়েছে বলে শোনা যায়নি, তাকে অ্যারেস্ট করেনি। এবং সর্বশেষ যে পুলিশ যে নিষ্ক্রিয় ছিল কেন, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ওখানকার আক্রান্ত মানুষজন বলছেন যে পুলিশকে তারা ডেকেছিলেন, তারা 4 ঘন্টা পুলিশের কোনো ট্রেস ছিল না। তো দীর্ঘ সময় তারা একদম বলা যেতে পারে যে ধ্বংসলীলা চলছিল তার সম্পর্কে তাদের কাছে একা হয়ে গিয়েছিলেন। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? এবং তারপর আরো অভিযোগ, বিএসএফ আসার পরও তাদের বসিয়ে রাখা হয়েছিল। পুলিশ কখন নড়ল? যখন আদালত ওখানে বলল আরও বিএসএফ মোতায়েন করার জন্য, আদালত যখন নির্দেশ দিল রোববার ছুটির দিন, তারপর রাজ্য পুলিশের মহানির্দেশক সেখানে গেলেন। তার আগে পুলিশের ভূমিকা আন্ডার স্ক্যানার। এতদিন ধরে মুখ্যমন্ত্রীর কথায় যে প্ল্যান হচ্ছে সেটা বারবার করে বলেছেন, তাহলে স্টেট আইবি কি করছিল? ওখানকার মুর্শিদাবাদের গোয়েন্দা দপ্তর কি করছিল? তাদের এখন রাজ্যকে কিন্তু পথ হাঁটতে হবে অনেক দূর। শুধুমাত্র কিছু দুর্বৃত্তকে ধরলে নয়, এখনো পর্যন্ত যারা ধরা পড়েছে তারা কিন্তু প্রত্যেকেই বেশিরভাগই মুর্শিদাবাদ জেলা এবং একজন দিনাজপুর বা 2-1জন অন্য থেকে ধরা পড়েছে। বেশ সবই কিন্তু মুর্শিদাবাদের জেলা। এখনো পর্যন্ত যে বহিরাগত যা এসেছে, করিয়ে দিয়ে চলে গেছে, যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে বাইরে থেকে এসেছে, করেছে, চলে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কাউকে পাওয়া যায়নি। যাদের 250-270 জন মতো বোধহয় ধরা পড়েছে সর্বশেষ আমি এখন করছি প্রতিবেদন, তার কিন্তু সবই হচ্ছে মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে, অর্থাৎ বাইরের কেউ নয়। তাহলে যেটা মূল জানা, যে এই যারা দুর্বৃত্ত, যারা সমাজ বিরোধী, যারা এরকম একতরফাভাবে লুটপাট করলো, মানুষ মারলো, তারা কি, কে উৎসাহিত করলো, কেন তারা উৎসাহিত করলো? কারণ এরা ওয়াকফ নিয়ে কিছু জানে না। নিশ্চিত থাকতে পারবেন এরা ওয়াকফের ডাব্লুটা পর্যন্ত জানে না, কি আছে বা না আছে। তাদের উত্তেজিত করে কে তাদের আখের গোছালো, সেটা হচ্ছে মূল জায়গা। তাদের উত্তেজিতটা কে করলো এবং কি উদ্দেশ্যে করলো, কতদিন ধরে করলো, সেই জিনিসগুলো যতক্ষণ না প্রকাশ্যে আসবে এবং তাদের ওখানে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিএফআই বা আনসারুল বাংলার কোনো টিম সক্রিয় কিনা, তাদের কোনো মডিউল আছে কিনা, সেই জিনিসটা যতক্ষণ না আসছে শুধু এবং একটা বার্তায় কিন্তু সেখানকার মানুষের মধ্যে আস্থা ফিরবে না। তারা বারংবার কিন্তু বলছেন যে রাজ্যপাল গেলেন, এনসিডাব্লিউ টিম গেলেন, জাতীয় মানবাধিকার কমিশন গেলেন, তাদের কাছে কিন্তু তারা বারবার করে বলছেন যে ওখানে বিএসএফ ক্যাম্প দরকার, পুলিশের ওপর তাদের আস্থা নেই। যদি বিএসএফ ক্যাম্প না থাকে তাদের ওপর আবার আক্রমণ হবে। সেখানকার হিন্দুরা কিন্তু বারবার করে সেটাই বলছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি মালদায় যে ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে প্রশাসন তাদের বলছে যে আবার ফিরে যেতে, কিন্তু তারা কেউ ফিরতে রাজি হচ্ছেন না, কারণ তারা প্রাণ সংশয়ে আছেন। আজকে প্রধান জিনিস তাদের ওপরেই আস্থা ফেরানো। মুখ্যমন্ত্রীর যে বিবৃতি, শান্তি ফেরানোর আবেদন, সেটাই কি অ্যাটল তাদের ওপর আস্থা ফিরবে? আস্থা ফেরাতে হলে রাজ্য সরকারকে অনেক আরো প্রম্পট অ্যাকশন নিতে হবে, শুধুমাত্র বিবৃতি দিয়ে নয়। যে বললাম, যে মন্ত্রী উস্কেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কেন পুলিশ অ্যাক্ট করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারা কারা এই ঘটনার পেছনে আছে, সেখানে তৃণমূল নেতাদের কোনো ইনভলভমেন্ট আছে নাকি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সেখানে গিয়ে বোঝাতে হবে যে রাজ্যের পুলিশ সক্ষম, যে দরকার নেই বিএসএফ এর, দরকার নেই আধা সামরিক বাহিনীর অন্য, কিন্তু সেই আস্থা এত সহজে ফিরবে না। দেখার যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা অর্জনে আর কি কি করেন এবং তারপরেও সেই এলাকায় আস্থা ফেরে কিনা। কারণ মুর্শিদাবাদ
আজকে এত মানুষের এক্সোডাস একসঙ্গে হয়েছে বলে সেটা যেমন নজরে পড়েছে, হয়তো সারা আমাদের নয়, সারা ভারতবর্ষের নজরে পড়েছে। কিন্তু আমরা অন্যান্য জেলায় যদি দেখি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন গ্রাম আপনারা যদি দেখেন, দীর্ঘদিন ধরে আমরা দেখবো যে এই হিন্দুদের এই ঘর ছাড়ার প্রবণতা কিন্তু চলছে। এখানে এত এত মানুষ একসাথে গেছে বলে সবার নজরে পড়েছে। একটা শরণার্থী শিবির হয়েছে একটা স্কুলে, সেখানে মানুষের নজর কেড়েছে। কিন্তু অন্যান্য 2 ঘর 5 ঘর 7 ঘর করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে আমরা দেখবো কিন্তু ফাঁকা হয়ে গেছে। সেখানে রাজ্য সরকারের কোনো উদ্যোগ কিন্তু চোখে পড়েনি। এখন হিন্দুরা তারা অনেক সময় একজোট হচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে এখানে বলতে হয়েছে যে তিনি বিভিন্ন বিবেকানন্দ থেকে শুরু করে নানা হিন্দুত্বের, তিনি যে হিন্দুদের পাশে আছেন সেই বার্তা তাকে বারবার করে দিতে হয়েছে, যেহেতু এই সরকারের গায়ে সংখ্যালঘু তোষণের যোগ সেটা লেপ্টে যাচ্ছে। তাই তিনি সেটা বিবৃতি দিয়ে বোঝাতে চান যে না, তাদের কাছে, এই সরকারের কাছে ধর্মভেদে আইন চলে না, আইন চলে সংবিধান মেনে। তাহলে বললাম যে শুধুমাত্র একটা বিবৃতি নয়, কাজ করতে হবে। যে কাজগুলো আমি বারবার করে বলছি, সেই কাজগুলো করে সরকারকে প্রমাণ দিতে হবে যে এখানে শাসকের আইন নয়, আইনের শাসন চলে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।